ক্রিকেট পারফরমেন্সও যদি আমরা দেখি টেস্ট স্পেশালি শ্রীলঙ্কার সঙ্গে কম্পেয়ার করলে আমরা বেশ পিছিয়ে আছি। টেস্ট জেতাটা কঠিন, অসম্ভব না, বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি। শ্রীলঙ্কার মাঠে খেলা 15 এবং 17 এই দুইটা জায়গা আমার কাছে মনে হয় কাজ করার বেস্ট জায়গা, যেখানে একজন প্লেয়ারকে একদম কাদা মাটি পেলে যেমন গড়ে নেওয়া যায় সেভাবে কাজগুলো করা যায়। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সবসময় চ্যালেঞ্জ, মানে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে যখন আমরা খেলবো তখন স্বাভাবিকভাবে চ্যালেঞ্জটা থাকবে। আর একদম অনেস্টলি যদি বলি, আসলে আমাদের ক্রিকেট পারফরমেন্সও যদি আমরা দেখি টেস্ট স্পেশালি, যেটা শ্রীলঙ্কার সঙ্গে কম্পেয়ার করলে আমরা বেশ পিছিয়ে আছি, সেটা মানে রেকর্ড বলে, বাট রেকর্ড দিয়ে তো আসলে সবসময় জাজ করা যায় না। আমাদের টিমের যে টেস্ট টিমটা রয়েছে সেই টেস্ট টিমটার প্রতি আমি একটু আশা করতে পারি, কারণ আপনি দেখবেন আমরা রিসেন্ট যে পারফরমেন্স নিয়ে আলোচনা করি যেটা হলো T20 রিসেন্ট পারফরমেন্স আমরা ফেল করেছি, বাট টেস্টের যারা খেলছে এই ম্যাচগুলোতে খেলবে যারা, আপনি দেখেন সাদমান আমাদের টেস্ট স্পেশালিস্ট, মমিনুল, মুশফিক খেলছে সেখানে, সে কিন্তু এই T20 সিরিজ খেলেনি। ঠিক একইভাবে শান্ত খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের টেস্টে, মিরাজ রয়েছে। আপনি দেখবেন T20 যেই আলোচনাগুলো আমরা সামনে নিয়ে আসছি বাংলাদেশ টিমের পারফরমেন্সটা, সেখানে টেস্টে কিন্তু আবার ডিফারেন্টভাবে চিন্তা করার সুযোগ রয়েছে, বিকজ আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে এবং টেস্টে যারা ভালো করবে বা যারা মেইন প্লেয়ার হিসেবে খেলবে তারা কিন্তু আবার T20 ফর্মেটের ছিল না অনেকেই। তো সেই জায়গা থেকে টেস্টে আমি পজিটিভ চিন্তা করতে চাই। টেস্ট জেতাটা কঠিন, বাট আমার মনে হয় যে অসম্ভব না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে টেস্টটা আমরা শ্রীলঙ্কার সাথে ভালো করতে পারি। স্পেসিফিক ওই টেস্টটা কেমন করি, কন্ডিশন কেমন থাকে আমরা জানি, কলে খেলা হবে প্রথম টেস্ট, সেখানে কন্ডিশনটা যেমন কিছুটা আইডিয়া আমাদেরও রয়েছে, সেভাবে টিম কম্বিনেশন। আমার কাছে মনে হয় যে মিরাজ তো রিসেন্ট পারফরমেন্সে সবসময় এক্স ফ্যাক্টরিতে প্রতিটা ফর্মেটে আমাদের গুরুত্ব রেখে যাচ্ছে, স্পেশালি ওয়ানডে এবং টেস্টে সে তো রয়েছে। আমার মনে হচ্ছে মুশফিক শ্রীলঙ্কার মাটিতে খুব ভালো রেকর্ড তার রয়েছে, মুশফিকের কাছ থেকে একটু ডিফারেন্ট কিছু, যদি একটু অফ ফর্মে রয়েছে অনেকে আলোচনা করছি, বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি শ্রীলঙ্কার মাঠে খেলা। মুশফিক আমাদের সেই বড় স্বপ্ন দেখাচ্ছে, ক্যাপ্টেন শান্তর উপর আমি খুবই আশা করি। শ্রীলঙ্কায় খেলাটা ডিফিকাল্ট আমরা জানি, আসলে মানে শ্রীলঙ্কার কন্ডিশনে আমাদের রেকর্ড খুব একটা আশানুরূপ বলবো না আমি, বাট তারপরেও আমার মনে হয় যে এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু বেশ কিছু রয়েছে, তারা নিশ্চিতভাবেই গাইড করবে। আমি যদি, যেহেতু টেস্ট সিরিজ দিয়ে আমাদের শুরু হচ্ছে, টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি। আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন, সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সো আমি যদি এই টেস্ট সিরিজটায় 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি, মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতবে, সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো। সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা 2-0 জিতে যাব বা 1-0 জিতবো, সেরকম চিন্তা না করে আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো, আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটাও আমি পজিটিভলি দেখবো। সো আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমার কাছে প্রত্যাশা এটাই থাকবে যে আমাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তারা নিশ্চিতভাবেই গাইড করবে, আর আসলে টেস্টে যারা খেলছে তারা এক্সপিরিয়েন্স, তাদের কিনে আমি পজিটিভ চিন্তাই করতে চাই। শান্তরে ওপেন করার একটা আলোচনা চলছে, যেহেতু সবশেষ সিরিজে লিটন দাস খেলেননি, এখন আসলে লিটনকে ঢুকাতে গেলে জাকিরকেও বাইরে বের করা যাচ্ছে না, সেই জায়গাটাতে হয়তো বিজয় জায়গায় শান্ত ওপেন করতে পারে, নাহলে বেস্ট 11 লিটনকে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে, এটা কীভাবে দেখেন? এটা আমি আসলে চিন্তা করছি ডিফারেন্টভাবে। যদিও আমরা টিম কম্বিনেশনটা যখন দেখেছি তখন কিন্তু দুজন ওপেনার দেখেছি, শান্তকে নিশ্চিতভাবে তারা তখন প্ল্যান করেছে ওপেন একটা অপশন হিসেবে চিন্তা করি প্ল্যানটা সাজিয়েছেন। আমি জানি না বেস্ট 11 কী হবে, আমরা কি 3 জন সিমার 2 স্পিনারে যাবো কিনা, নাকি 2 সিমার 2 স্পিনারে যাবো, এগুলো বেশ কিছু কম্বিনেশনের জায়গা রয়েছে। যদি 3 সিমারে যায় তাহলে স্বাভাবিকভাবে আপনি যেটা বলেছেন তখন লিটন খেলতে হলে হয়তো বা শান্তকে আমরা ওপেনিংয়ে দেখতে পারি। আবার এরকম হতে পারে আমরা মিরাজ তাইজুল সহ 2 সিমার যদি খেলাই, তাহলে কিন্তু কম্বিনেশন ডিফারেন্ট হলে লিটন সহই কিন্তু টিমটা সাজানো যাবে 3 উইকেট ওপেনার সহ। সো টিম কম্বিনেশনটা কী হবে সেটা দেখার বিষয়। নিশ্চিতভাবে এখানে যারা রয়েছেন তারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে, বাট যেই কম্বিনেশনই হোক আমার মনে হয় যে সেই কম্বিনেশনটা সেরা কম্বিনেশন হিসেবে ম্যানেজমেন্ট চিন্তা করবে। আমরা কিন্তু দিন শেষে যখন রেজাল্ট নিয়ে আলোচনা করি তখন কিন্তু আমরা কিন্তু এখনই কিছু কমেন্ট করা উচিত হবে না, কারণ রেজাল্ট হওয়ার আগে তারা কিন্তু একটা প্ল্যান করে যে আমাদের এই কন্ডিশনে আমরা এই কম্বিনেশনে যাব। সো যদি শান্ত সহ ওপেনিংয়ে প্ল্যানে ডিফারেন্টভাবে চিন্তা করে সেটা একটা প্ল্যান হতে পারে, সেটাও পজিটিভলি দেখা উচিত, কারণ খেলার আগে তাদের সেই নিশ্চিত একটা ব্যাক অফ মাইন্ডে একটা প্ল্যান থাকে। সো আমার মনে হয় যে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমি হয়তো বা দেখতে চাই যে আসলে 2 স্পিনার 2 সিমারে আমরা কম্বিনেশন সাজাতে পারি। সো সেই ক্ষেত্রে হয়তো বা লিটন শান্ত দুজনেই হয়তো যার যার পজিশনেই খেলতে পারে। আবার যদি কন্ডিশন দেখে তারা জাজ করেন যে না আমরা 3 সিমারে যাব, সেই ক্ষেত্রে হয়তো বা শান্তকে ওপেনিংয়ে দেখলাম, খুব বেশি অবাক হবো না। না, জাকির তো আসলে খুবই ইউজফুল প্লেয়ার, মানে যেই ফর্মেটেই খেলেন সেই ফর্মেট অনুযায়ী সে খুব ভালো ম্যাচ আপ করে নিতে পারে, এটা একটা আলাদা গুণ তার, এবং সেই জন্য কিন্তু 3টা ফর্মেটেই জাকিরকে এখন খেলানো হচ্ছে এবং সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সো জাকির তার রোলটা প্লে করবে। আপনি শুধু অল্প বলে বেশি রান করতে পারে জাকির সেটা না, আপনি যদি বলেন যে ওকে 100 বলে 10 করতে, সেটাও পারবে, মানে জাকির সেই ধরনের ক্যারেক্টার, এবং সেই জন্যই কিন্তু টেস্টেও খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। লিটন তো প্রুভেন পারফর্মার, মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টসগুলো খেলার সুযোগ পায়,
এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম, নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শটগুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে। সো সেটা সিচুয়েশন অনুযায়ী লিটন নিশ্চিতভাবেই খেলার চিন্তা করবেন, এবং টিম কম্বিনেশনে যদি সেটা হয় লিটন হয় 6 বা 7 এই ধরনের পজিশনে খেলবে আমরা ধারণা করছি। তো আমার মনে হয় যে তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, কারণ যেহেতু স্পিন বা একটা অ্যাটাকিং বলিং যদি দেখি আমরা তাদের স্পিন অ্যাটাকটা যেভাবে চিন্তা করে সেখানে অনেক সময় হয়তো অ্যাটাকিং ব্যাটিংটা দরকার হতে পারে, সেক্ষেত্রে লিটন এবং জাকিরের রোলটা ওই পজিশনে খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। আমি শিওর যে তারা সেভাবে প্ল্যান করে ব্যাটিংটা করবে। কোচিংয়ের স্বপ্ন নিয়েই কিন্তু যাত্রা শুরু করেছিলাম, ক্রিকেট ছাড়ার পরে 2011-তে কোচিংয়ে ছিলাম, যেটা আমি অনেকবার বলেছি আসলে। হ্যাঁ, আন্ডার-17-এর হেড কোচ এটা আমার কাছে মনে হয় একটা অপরচুনিটি, কারণ আমরা জানি যে আমাদের পাইপলাইন যে বিষয়টা নিয়ে সবসময় কথা হয়, পাইপলাইনটা স্ট্রং কিনা না সেটা নিয়ে প্রশ্ন থাকে। আমার মনে হয় যে আন্ডার-15, 17 এই দুইটা জায়গা, 19 কিন্তু আমরা আবার একটা গোলের দিকে চলে যাই যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হবে বা ওয়ার্ল্ড কাপের স্বপ্ন নিয়ে যাই। 15 এবং 17 এই দুইটা জায়গা আমার কাছে মনে হয় কাজ করার বেস্ট জায়গা, যেখানে একজন প্লেয়ারকে একদম কাদা মাটি পেলে যেমন করে নেওয়া যায় সেভাবে কাজগুলো করা যায়। তো আমার কাছে মনে হয় এটা আমি লাকি যে ক্রিকেট বোর্ড আমাকে এই ধরনের একটা অপরচুনিটি দিয়েছে, যেখানে আমি এই ধরনের ছেলেদের সঙ্গে কাজ করব, যেটা সিলেক্টর হিসেবে হয়তো অনেক কিছু অবজারভেশনে ছিল, হয়তো ডিরেক্টলি কাজ করার সুযোগ পাইনি, বাট আমি মনে করি যে এটা আমার জন্য একটা যাত্রা শুরু নতুনভাবে, এবং আসলে এলিট লেভেলে কাজ করেছি, মানে ন্যাশনাল টিমে খেলেছি, টেস্ট, ওয়ানডে, ওয়ার্ল্ড কাপ সবই খেলেছি, সিলেক্টর হিসেবে এজ গ্রুপ পার করে ন্যাশনাল সিলেক্টর হয়েছি, সবগুলো ক্ষেত্রতেই ম্যাক্সিমাম রিচ করার চেষ্টা করেছি। এখানেও নিশ্চিতভাবে কোচিংয়ে যখন এসেছি 17 দিয়ে যাত্রা শুরু, একটা স্বপ্ন তো থাকবে একদম এলিট লেভেলে বা টপ লেভেলে কাজ করার। আনন্দ ভাই, আমি আপনাকে গ্লোরি হান্টার বলি, কেন বলি কারণ আপনি যখন এজ লেভেল সিলেক্টর ছিলেন, 2টা এশিয়া কাপ, একটা এশিয়া কাপ, একটা ওয়ার্ল্ড কাপ, আবার আপনি যখন ম্যানেজার ছিলেন, আমি যদি ভুল না করি 2020-এ আপনি বিপিএল জিতেছেন, আপনি এবার কোচিংয়ে এসে প্রিমিয়ার লিগ জিতলেন। সো এই জায়গাটায় মানুষের একটা প্রত্যাশা থাকে, বোর্ডেরও একটা প্রত্যাশা থাকে, সাথে সাথে যারা প্লেয়াররা আপনার আন্ডারে কাজ করবে 17-এ, কারণ হান্নান সরকার যিনি প্রিমিয়ার লিগ জিতে এসেছেন, যিনি শান্ত, নাহিদ রানা, মোসাদ্দেকদের রান করেছেন, তাদেরও একটা প্রত্যাশার জায়গা থাকবে। এই প্রত্যাশার জায়গাটা মিট আপ করাটা কতখানি চ্যালেঞ্জ? আমি সবসময় একটা বিষয় কোচিংয়ে বলি, আসলে আপনি যে অ্যাচিভমেন্টগুলোর কথা বললেন সবগুলো এক এক রোলে, মানে সিলেক্টর হিসেবে এজ গ্রুপের অ্যাচিভমেন্ট, তারপরে স্বাভাবিকভাবে টিম ম্যানেজার হিসেবে বিপিএল একটা অ্যাচিভমেন্ট ছিল, যেখানে টিম ম্যানেজার হয়তো নামটা শুনে অনেকে মনে করে ম্যানেজার তো ম্যানেজই করে আর কি, তবে সেই টিমে যারা ক্লোজলি অবজার্ভ করেছে সেই টিমে আসলে কোনো মেন্টর বা অ্যাডভাইজার ছিল না, কারণ আমি যখন জয়েন করেছি সেই টিমটা আমি প্রথম থেকেই বলেছি যে ওই রোলগুলো আমি প্লে করবো। সো ম্যানেজার হলেও হয়তো অনেকগুলো রোল প্লে করতে হয়েছে এবং সাকসেসফুলি সেটা করতে পেরেছিলাম। কোচিংয়ে আমি সবসময় একটা বিষয় বলি যে আসলে ট্রাস্টের যে বিষয়টা, আজকে আমি আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার উপর একটা ট্রাস্ট তৈরি হচ্ছে, সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেরই, সেই ট্রাস্টটার মূল্য দেওয়াটা আমার খুব জরুরি, এবং ট্রাস্টটা অর্জন করাতে আমার কাজটা যেটা হবে সেটা হলো এই প্লেয়াররা আমার উপর সেই ট্রাস্টটা নিয়ে আসবে, তাদেরকে রাইট ট্র্যাকে রাইটভাবে যদি আমি গাইড করতে পারি, তাদের সেই ট্রাস্টটা তারা সারা জীবনের সঙ্গী হিসেবে নিয়ে যাবে। কারণ আমি বিলিভ করি একজন প্লেয়ার একজন কোচকে যখন ট্রাস্ট করা শুরু করে, সে যত বড় প্লেয়ারই হোক সেই কোচের উপর সেই ট্রাস্টটা সারা জীবনের জন্য করে নেয়, যেটা আমরা দেখছি সালাউদ্দিন ভাইয়ের প্রতি, সাকিবের জায়গা থেকে, ঠিক একইভাবে এখন কিছু প্লেয়ার সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করছে, সুজন ভাইয়ের প্রতি বা ফাহিম স্যারের প্রতি। সো আমার মনে হয় ট্রাস্ট অর্জন করাটা এই লেভেলের প্লেয়ারদের কাছ থেকে সবচেয়ে বড় যে বিষয়টা, শুরুটা আমি পেয়েছি, ট্রাস্টটা অর্জন করতে পেরেছি, যেটা আমার কোচিং, যেটা আবাহনীকে চ্যাম্পিয়ন করা শান্ত, নাইক বা মোসাদ্দেক, মমিনুল অনেকেই ছিল, বাট এখন আবার তাদের কাছ থেকে ট্রাস্ট অর্জন করার জন্য আমার কিছু কাজ করতে হবে, যেই কাজটা তাদের সঙ্গে মাঠে থেকে করতে হবে। তারা যখন দেখবে যে তাদের ইমপ্রুভমেন্টটা আমার হাত কমিউনিকেশনের মাধ্যমে বা আমার যে সাজেশন সেখান থেকে হচ্ছে, তখন তাদের সেই ট্রাস্টটা পেয়ে যাবে। সো আমি স্বাভাবিকভাবে সেই ট্রাস্টটা অর্জন করার জন্যই কাজ করি। আমি লেভেল 2 করেছি 2011-তে, লেভেল 3 ইনশাল্লাহ সামনে করবো আশা করি। আমার কাছে মনে হয় যে লেভেল 1, 2, 3 যেগুলোই রয়েছে, ইভেন 4ও রয়েছে, এগুলো কিন্তু আসলে জানার জন্য, কোচিং পয়েন্ট অফ ভিউগুলো বোঝার জন্য। আমি লেভেল 2 করলেও লেভেল 3-তে কী হয় সেই বিষয়গুলো, যেহেতু আমাদের অনেক সিনিয়র কোচদের সঙ্গে আমি কথা বলি, কাজ করি, এবং অনেকদিন যাবতীয় ক্রিকেটের সঙ্গেই আছি, ক্রিকেট বোর্ডের সঙ্গে ডিরেক্টলি কাজ করছি। সো আমি জানি যে আসলে কোথায় কীভাবে সেই মেথডগুলো অ্যাপ্লাই করতে হয়, আমি জানি সেই অ্যাপ্লাইটা কীভাবে করবো। এখন টেকনিক্যাল বিষয়ে যদি কাজ করার সুযোগ আসে, সেটা স্বাভাবিকভাবে 15-17 একটু বেশি থাকে। ট্যাকটিক্যাল বিষয়গুলো যেগুলো হলো ম্যাচ ওরিয়েন্টেড এবং প্লেয়ারদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমরা জানি মেন্টাল গেম। সো আমার মনে হয় যে টেকনিক্যাল দুটা জায়গায় কাজ করার জায়গা রয়েছে। ট্যাকটিক্যাল বিষয়গুলো আমি মনে করি যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি এবং ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে এখনও কাজ করছি, সেখান থেকে ট্যাকটিক্যাল যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে জানার অভিজ্ঞতা আছে। সো স্বাভাবিকভাবে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দুইটা যদি ম্যাচ আপ করে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং কোথায়
কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা যদি আমি জাজমেন্টটা করতে পারি তাহলেই মনে হয় সেটা পারফেক্ট ইউজটা হবে। সো আমাকে জাজ করতে হবে যে আসলে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল কখন কোথায় আমি কীভাবে সেটা ইউজ করি। কিন্তু আসলে এই এজ গ্রুপের প্লেয়ারদের সঙ্গে অনেকদিন যাবত কাজ করেছি, মানে 8 বছর এজ গ্রুপ সিলেক্টর ছিলাম। হয়তো তাদের সঙ্গে আমি যেটা বললাম যে মাঠে যে ডিরেক্ট টেকনিক্যাল কাজগুলো খুব বেশি করা হয়নি, বাট এখন সেই সুযোগটা পাচ্ছি। আসলে 19-এর পরে তারা এমন একটা স্টেজে চলে যায়, তখন তারা অনেক কিছু জেনে বুঝে তারপরে একটা স্টেজে পৌঁছে যায় এবং তাদের লাইফস্টাইলও চেঞ্জ আসে, তখন আর্থিক একটা ব্যাপারও তাদের লাইফে অন্যভাবে জড়িত হয়ে যায়। সেখানে সেই গাইডলাইনটা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে আমরা সবসময় গাইড করার চেষ্টা করি। তারপরেও তো সবাই এক না, অনেকে রাইট ট্র্যাকে থাকে, অনেকে ট্র্যাক মিস করে। বাট আমাদের স্বাভাবিকভাবেই আমরা যেটা আমার মনে হয় যে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দুটো বিষয়ের যেমনটা থাকবে, সঙ্গে সঙ্গে মেন্টাল বিষয়টা তো এখানে আছেই। সো আমার কাছে মনে হয় আমি 17-এ কাজটা শুরু করছি, বাট স্বাভাবিকভাবে এই প্লেয়ারগুলো 19-এ যাবে, স্টেপ বাই স্টেপ উপরে যাবে, তাদেরকে যেভাবে গাইড করা দরকার। আমি স্পেশালি 17-এ যেটা বলতে চাই, আমার মনে হয় এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে যেটা এস্টাবলিশমেন্টটা খুব জরুরি। কারণ আমরা যখন একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল লেভেলে পাঠাই, সেখানে যে দেখি যে আমরা কিছু টেকনিক্যাল কারণে তারা স্ট্রাগল করে, সেই জাজমেন্টগুলো আমার মনে হয় যদি আমরা 15-17 থেকে তাদের স্পেশালি 17 থেকে যদি তাদেরকে গাইড করে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা রাইট থেকে থাকলে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে যে তাদের সেই টেকনিক্যাল সমস্যাগুলো ফেস করতে হবে না, সঙ্গে ট্যাকটিক্যাল বিষয়গুলো থাকে। সো আমি সেই কাজগুলো করার চেষ্টা করব। স্কিল কাজ থাকবে প্রচুর এসব ক্যাম্পগুলোতে, যেটা সবসময় থাকে। সো সেই স্কিলগুলো কীভাবে তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচআপের সঙ্গে মেলানো যায় সেইগুলো করার চেষ্টা করবো। যেখানে আমি নিশ্চিতভাবে নাভিদের সঙ্গে আমার যোগাযোগ আছে, নাভিদের সঙ্গে আমি কথা বলবো, 19-এর হেড কোচ। ঠিক একইভাবে সোহেল ভাই এবং রাজিনের সঙ্গে আমার ব্যাটিং নিয়ে কথা হয়, রেগুলার ডেভিড হ্যাম্পের সঙ্গে কথা হয়। সো আমার মনে হয় যে আমি প্রতিটা জায়গায় সেই কোঅর্ডিনেশনটা রেখে ম্যাচ আপ করি, টেকনিক্যাল কাজগুলো করার চেষ্টা করি।